আপনি কি বিদেশে এমবিবিএস করার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর প্রায় 20 থেকে 24 লাখ ছাত্রছাত্রী নিট পরীক্ষা দেয়, কিন্তু ভারতে এমবিবিএস এর সিট আছে মাত্র 1 থেকে 1.2 লাখের মতো। স্বাভাবিকভাবেই অনেকেই বাধ্য হয়ে বিদেশের দিকে তাকায়, মানে বিদেশে এমবিবিএস করতে যাওয়ার কথা ভাবে আর কি। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা শুরু হয়ে যায়, কারণ সঠিক তথ্য না জেনে বা ভুল গাইডেন্সে অনেক ছাত্রছাত্রী এমন সব ফরেন মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে তাদের সিদ্ধান্তটাই অনেক বড় ভুল ছিল। কেউ এনএমসির নিয়মগুলো জানে না, কেউ ইউনিভার্সিটির স্বীকৃতিকে যাচাই করে না, আবার কেউ এফএমজিই বা নেক্সট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবেই না। ফলে 5-6 বছর সময়, লাখ লাখ টাকা খরচ করার পরেও তাদের মেডিকেল কেরিয়ার কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। আর তাই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বিদেশে এমবিবিএস করতে যাওয়ার আগে এমন 10টা গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল রাখতে বলবো, যেগুলো না জানলে আপনি ভবিষ্যতে বড় সমস্যায় পড়ে যেতে পারেন। শুধু তথ্য নয়, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি এমন কিছু বলবো যেগুলো অনেক সময় কিন্তু কেউ আগে থেকে বলেই না। তাই চলুন একে একে জেনে নেওয়া যাক বিদেশে এমবিবিএস করার আগে ঠিক কোন কোন 10টা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির গাইডলাইন। যারা বিদেশে এমবিবিএস করতে চান তাদের জন্য এই নিয়মগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এই গাইডলাইনগুলো না মানলে আপনার পুরো ডিগ্রি ভারতে অকার্যকর বা ইনভ্যালিড হয়ে যেতে পারে। ভারতের ছাত্রছাত্রীরা যারা বিদেশে এমবিবিএস করতে চায় তাদের জন্য এনএমসি মোট 5টা প্রধান গাইডলাইন নির্ধারণ করেছে, যেগুলোকে অবশ্যই মানতে হবে। 1, বিদেশে এমবিবিএস করবার জন্য আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন সেটা অবশ্যই ইংরেজি মাধ্যম হতে হবে। 2, ট্রান্সফার করা যাবে না। ট্রান্সফার বলতে আসলে আগে কি হতো, অনেক ছাত্রছাত্রী প্রথম 2 বছর এক কলেজে পড়ে পরে অন্য কলেজে ট্রান্সফার হয়ে যেত, কিন্তু এখন এটা করা নিষিদ্ধ, মানে এখন আর ট্রান্সফার করা যাবে না। 3, কোর্সের ন্যূনতম সময়কাল হতে হবে 54 মাস, অর্থাৎ 4.5 বছর। যদিও বেশিরভাগ দেশে এমবিবিএস প্লাস ইন্টার্নশিপ মিলিয়ে এটি 6 বছরের হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 4, সম্পূর্ণ 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে, মানে এমবিবিএস শেষ করে আপনাকে অন্তত 1 বছরের ইন্টার্নশিপ করতেই হবে। 5, আপনি যে দেশ থেকে এমবিবিএস করবেন সেখান থেকেই মেডিকেল লাইসেন্স নিতে হবে। আগে কি হতো, ছাত্ররা বিদেশে এমবিবিএস শেষ করে ভারতে এসে এমসিআই পরীক্ষায় বসতো, তারপর এখানে ইন্টার্নশিপ করে লাইসেন্স পেত, কিন্তু এখন নিয়ম বদলেছে, আপনাকে সেই দেশেই ইন্টার্নশিপ এবং লাইসেন্স সম্পূর্ণ করতে হবে। আশা করি এই 5টা গাইডলাইন স্পষ্টভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউনিভার্সিটির স্বীকৃতি। মানে আপনি যে বিদেশি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন সেটি শুধু নামে বড় হলেই কিন্তু হবে না, সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিনা সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে যে এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর রিকগনিশন আছে কিনা, অর্থাৎ সেই কলেজটি WHO এর ওয়ার্ল্ড ডিরেক্টরির তালিকাভুক্ত কিনা। পাশাপাশি এটাও দেখতে হবে ইউনিভার্সিটি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন মানে এনএমসির নির্ধারিত গাইডলাইন মেনে চলছে কিনা, কারণ এখানে একটা বিষয় খুবই পরিষ্কার যে ভুল ইউনিভার্সিটি মানে কিন্তু আপনার কেরিয়ার শেষ। আপনি যদি এমন কোনো কলেজে ভর্তি হন যেটা স্বীকৃত নয়, তাহলে ভবিষ্যতে ভারতে ফিরে এসে আপনি লাইসেন্স পরীক্ষায় বসার সুযোগই পাবেন না। তাই বিদেশে এমবিবিএস করতে যাওয়ার আগে শুধু ফি বা লোকেশন নয়, সবার আগে যাচাই করুন ইউনিভার্সিটিটার স্বীকৃতি, কারণ এটাই ঠিক করে দেবে আপনার ডিগ্রি ভবিষ্যতে কাজে লাগবে নাকি পুরো পরিশ্রমটাই বিফলে যাবে। আশা করি এই পয়েন্টটা বুঝলেন। এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, এফএমজিই বা নেক্সট পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। অনেকেই মনে করেন যে বিদেশ থেকে এমবিবিএস শেষ করলেই ভারতে এসে সরাসরি ডাক্তারি করা যাবে, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ভারতে প্র্যাকটিস করতে হলে আপনাকে অবশ্যই
ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন বা FMGE অথবা ভবিষ্যতে যেটা চালু হবে ন্যাশনাল এক্সিট টেস্ট নেক্সট, এই পরীক্ষা পাশ করতেই হবে। এই পরীক্ষাগুলো আসলে নির্ধারণ করে আপনি ভারতে এসে ডাক্তারি করার যোগ্য কিনা। আর এখানেই কিন্তু একটা বড় সমস্যা দেখা যায়, অনেক বিদেশি ইউনিভার্সিটিতে এই পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতি দেওয়াই হয় না। ফলে ছাত্রছাত্রীরা MBBS শেষ করলেও এই লাইসেন্সিং পরীক্ষায় বারবার ব্যর্থ হয় এবং প্র্যাকটিস শুরু করতেই পারে না। তাই বিদেশে যাওয়ার আগে অবশ্যই খোঁজ নিন আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন সেখানে পড়লে FMGE বা নেক্সট পরীক্ষার জন্য কতটা গাইডেন্স বা কতটা প্রস্তুতি আপনি পাবেন। কারণ শুধু ডিগ্রি পাওয়াই যথেষ্ট নয়, শেষ পর্যন্ত সেই ডিগ্রি নিয়ে আপনি ভারতে এসে কাজ করতে পারছেন কি না সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এই পয়েন্টটাও আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভিসা প্রসেসিং। অনেক ছাত্রছাত্রী শুধু কলেজে অ্যাডমিশন পাওয়াকেই শেষ ধাপ মনে করে, কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা হলো কিন্তু এই ভিসা। কারণ ভিসা না পেলে আপনি সেই দেশে ঢুকতেই পারবেন না, অর্থাৎ অ্যাডমিশন থাকলেও পড়াশোনা শুরু করাটা কিন্তু সম্ভব হবে না। এখন প্রতিটা দেশের ভিসা প্রসেস আলাদা আলাদা, কোথাও 15 থেকে 20 দিনের মধ্যে হয়ে যায়, আবার কোথাও 1 বা 2 মাস লাগে, বা কোথাও তার বেশিও কিন্তু সময় লাগতে পারে। এর সাথে লাগে আরও অনেক ধরনের ডকুমেন্টস, যেমন অ্যাডমিশন লেটার, ফাইন্যান্সিয়াল প্রুফ, পাসপোর্ট, মেডিকেল টেস্ট, কখনো কখনো ইন্টারভিউ দিতে হতে পারে। যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে তাহলে দেরি হয়, তাহলে আপনার ভিসা কিন্তু রিজেক্ট বা ডিলেও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্ররা শেষ মুহূর্তে সব কিছু করতে গিয়ে সময় মতো ভিসাটাই কিন্তু পায় না, ফলে তাদের সেশন মিস হয়ে যায় বা পুরো বছর কিন্তু নষ্ট হয়ে যায়। তাই শুরু থেকেই পরিকল্পনা করে চলাটা কিন্তু খুবই জরুরি, যে কোন দেশের ভিসা পেতে কতটা সময় লাগে, কী কী ডকুমেন্টস দরকার, এগুলো আগে থেকেই কিন্তু জেনে রাখুন। প্রয়োজনে অভিজ্ঞ কাউন্সিলরের সাহায্য নিন, কারণ ভিসা হলো সেই দরজা যেটা খুললেই আপনি আপনার নতুন যাত্রা কিন্তু শুরু করতে পারবেন। আশা করি এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনারা বুঝতে পারলেন। এবার পঞ্চম পয়েন্টটা হলো কারেন্সি এক্সচেঞ্জ রেট। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ বিদেশে MBBS করতে গেলে আপনার সমস্ত খরচ, টিউশন ফিজ, হোটেলের খাবার সবই কিন্তু ওই দেশের মুদ্রাতে করতে হয়। কিন্তু আপনার পরিবার তো ভারতীয় টাকা বা রুপিতে টাকা পাঠাবে। এই রুপিকে ডলার, রুবল, ইউরো বা অন্য কোনো বিদেশি মুদ্রায় বদলাতে হয়, যেটাকে বলা হয় কারেন্সি এক্সচেঞ্জ। এখানেই আসল বিষয়টা কিন্তু লুকিয়ে থাকে। কারণ আপনি যে রেট দেখছেন, যেমন $1 মানে ধরুন 90 টাকা, বাস্তবে ব্যাংক বা এজেন্সি সেই রেটে কিন্তু টাকা বদলায় না, তারা একটু বেশি রেট নেয়। তার সঙ্গে ট্রান্সফার চার্জ, সার্ভিস ফিজ, এই সব মিলিয়ে প্রতি ট্রানজ্যাকশনে কিন্তু অনেকখানি অতিরিক্ত খরচ হয়ে যায়। ধরুন বছরে 4-5 লাখ টাকা পাঠাতে হচ্ছে, তাহলে এই এক্সচেঞ্জ চার্জ আর ফিজ মিলিয়ে কয়েক হাজার টাকা থেকে লাখ টাকাও কিন্তু অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে, যা অনেক সময় আগে থেকে কেউই কিন্তু হিসেবের মধ্যে রাখে না। তাই বিদেশে যাওয়ার আগে শুধু কলেজের ফিজ নয়, এই কারেন্সি এক্সচেঞ্জের খরচটাও কিন্তু ভালোভাবে বুঝে নেওয়াটা জরুরি। কারণ এই ছোট ছোট হিডেন কস্টগুলোই পরে পরিবারের ওপরে বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। আশা করি এই পয়েন্টটা বুঝতে পারলেন। এবার আসি 6 নম্বর পয়েন্টে। ষষ্ঠত, ক্লিনিক্যাল প্র্যাকটিস বা পেশেন্ট এক্সপোজার। এটা MBBS এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা। কারণ বই পড়ে শুধু থিওরি জানা যায়, কিন্তু একজন ভালো ডাক্তার হতে গেলে বাস্তবে রোগী দেখা, রোগ নির্ণয় করা এবং সরাসরি চিকিৎসা করার অভিজ্ঞতাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার আগে দরকার। অনেক বিদেশি কলেজে এখানেই কিন্তু সমস্যাটা হয়। কিছু দেশে রোগীর সংখ্যা কম বা বিদেশি ছাত্রদের সরাসরি রোগীর সাথে কাজ করার সুযোগ তেমন একটা থাকে না, ফলে ছাত্ররা শুধু বই পড়ে ডিগ্রি শেষ করে, কিন্তু হাতে কলমে অভিজ্ঞতা কিন্তু খুব কম হয়। উদাহরণ হিসেবে ধরুন, একজন ছাত্র যদি নিয়মিত ওপিডিতে রোগী দেখে, সিনিয়র ডাক্তারদের সাথে ওয়ার্ড রাউন্ড করে, বিভিন্ন কেস অবজার্ভ করে, তাহলে তার ক্লিনিক্যাল জাজমেন্ট অনেক স্ট্রং হয়। কিন্তু যদি এগুলো না পায়, তাহলে সে পরীক্ষায় পাশ করলেও বাস্তবে রোগী সামলাতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ে। তাই বিদেশে MBBS করতে যাওয়ার আগে অবশ্যই খোঁজ নিন যে ওই কলেজে
পেশেন্ট ফ্লো কেমন, হসপিটাল অ্যাটাচমেন্ট আছে কিনা, এবং বিদেশি ছাত্রদের কতটা ক্লিনিক্যাল এক্সপোজার দেওয়া হয়। কারণ শেষ পর্যন্ত আপনি শুধু ডিগ্রি নিতে যাচ্ছেন না, একজন দক্ষ ডাক্তারও কিন্তু হতে যাচ্ছেন। আশা করি এই পয়েন্টটাও আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি 7 নম্বর পয়েন্টে। সপ্তমত, সেই দেশের জনসংখ্যা। কারণ কম পপুলেশন মানে কম রোগী, যার মানে কম শেখার সুযোগ। মানে যদি কোনো দেশের জনসংখ্যাই কম হয় তাহলে রোগীর সংখ্যা এমনিতেই কম হবে, ফলে আপনার প্র্যাকটিসের সুযোগ কমে যেতে পারে। তাই এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। 8ম পয়েন্ট হলো সেফটি। মানে বিদেশে পড়তে যাওয়ার সময় শুধু কলেজ বা খরচ দেখলেই হবে না, আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের নিরাপত্তা পরিস্থিতিও ভালোভাবে জানাটা কিন্তু জরুরি। কারণ আপনি সেখানে পরিবার থেকে দূরে একা থাকবেন, তাই আপনার নিজের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। প্রতিটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আলাদা আলাদা, কোথাও অপরাধের হার কম, আবার কোথাও চুরি, প্রতারণা বা বিদেশি ছাত্রদের টার্গেট করে সমস্যা তৈরি হওয়ার ঘটনা শোনা যায়। বিশেষ করে নতুন শহরে গেলে প্রথম দিকে পরিবেশ না বোঝার কারণে অনেকেই কিন্তু ঝুঁকিতে পড়তে পারেন। শুধু দেশ নয়, কোন শহর, কোন এলাকায় আপনার কলেজ, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় ভালো দেশ হলেও নির্দিষ্ট কিছু এলাকা কিন্তু নিরাপদ নাও হতে পারে। তাই যাওয়ার আগে অবশ্যই খোঁজ নিন ওই দেশের ক্রাইম রেট কেমন, বিদেশি ছাত্রদের জন্য এনভায়রনমেন্ট কেমন, এবং আপনার থাকার জায়গাটা কতখানি সেফ। কারণ পড়াশোনা ভালোভাবে করতে গেলে প্রথম শর্তই হলো আপনি নিরাপদে আছেন কিনা। 9ম পয়েন্ট হলো লাইফস্টাইল। কারণ বিদেশে MBBS করতে গেলে শুধু পড়াশোনা তো নয়, আপনাকে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে মানিয়েও নিতে হবে। প্রতিটা দেশের জীবনযাত্রা, সংস্কৃতি, আবহাওয়া, দৈনন্দিন রুটিন সবই আলাদা আলাদা। ধরুন কোথাও প্রচণ্ড ঠান্ডা, কোথাও আবার দিনের বেশিরভাগ সময় অন্ধকার থাকে, আবার অনেক দেশে মানুষের আচরণ, খাবার সময় সব কিছুই ভারতের থেকে ভিন্ন। প্রথম দিকে এগুলো অনেকের কাছেই কিন্তু অস্বস্তিকর লাগে। যদি আপনি সেই দেশের লাইফস্টাইলের সাথে মানিয়ে নিতে না পারেন, তাহলে ধীরে ধীরে মানসিক চাপ মানে স্ট্রেস, একাকিত্ব বা লোনলিনেস এবং হোম সিকনেস তৈরি হতে পারে। এর প্রভাব সরাসরি আপনার পড়াশোনার ওপরে এসে কিন্তু পড়বে। তাই যাওয়ার আগে নিজেকে অন্তত প্রশ্ন করুন, আপনি কি ওই দেশের আবহাওয়া, খাবার, কালচার এবং লাইফস্টাইলের সাথে মানিয়ে নিতে পারবেন। সম্ভব হলে আগে থেকেই ওই দেশ সম্পর্কে ভালোভাবে রিসার্চ করুন এবং সেখানে পড়া কোনো সিনিয়রের সঙ্গে কথা বলুন। কারণ শুধু ভালো কলেজ পেলেই তো হবে না, আপনি যদি সেখানে কমফোর্টেবল না হন তাহলে পুরো জার্নিটাই কঠিন হয়ে যাবে। আশা করি এই 9ম পয়েন্টটাও আপনাদের বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি 10ম গুরুত্বপূর্ণ পয়েন্ট, খাবার বা ফুড হ্যাবিটের কথায়। দেখুন, বিদেশে MBBS করতে গেলে খাবারের বিষয়টা অনেকে কিন্তু প্রথমে গুরুত্বই দেয় না, কিন্তু বাস্তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ প্রতিদিনের খাবারই আপনার স্বাস্থ্য, এনার্জি এবং পড়াশোনার উপরে সরাসরি প্রভাব ফেলে। ভারতে অনেকেই নিরামিষভোজী এবং নির্দিষ্ট কিছু ধরনের খাবারে অভ্যস্ত, কিন্তু অনেক বিদেশি দেশে নিরামিষ খাবারের অপশন খুবই সীমিত বা ভারতীয় স্বাদের খাবার সহজে পাওয়া যায় না। ফলে প্রথম দিকে অনেক ছাত্রছাত্রী খাবারের সাথে মানিয়ে নিতে সমস্যায় পড়ে, আর ঠিক মতো খেতে না পারলে শারীরিক দুর্বলতা এমনকি মানসিক অস্বস্তিও তৈরি হয়। কিছু ক্ষেত্রে তখন নিজেদেরকে রান্না করে খেতে হয়। আবার কোথাও খাবারের খরচটা অনেক বেশিও হতে পারে। তাই আগে থেকে জেনে নেওয়াটা জরুরি যে ওই দেশে কী ধরনের খাবার পাওয়া যায়, হোস্টেলে রান্নার সুবিধা আছে কিনা এবং আপনার খাবারের অভ্যাসের সাথে সেগুলো কতখানি মানানসই। কারণ শুনতে ছোট বিষয় মনে হলেও খাবার ঠিক মতো না হলে আপনার পুরো পড়াশোনার রুটিনটাই কিন্তু বিঘ্নিত হয়ে যেতে পারে। আশা করি এই 10টা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিকঠাক আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তবে সবশেষে বলবো, যদি আপনি বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই আপনার বাবা মায়ের সঙ্গে আলোচনা করুন এবং অবশ্যই সঠিক কাউন্সেলিং নিন। আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করছে। আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান মিশন MBBSকে ফোন করতে পারেন। আমাদের অফিসে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনাকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে আমাদের কলকাতার অফিসে এলে আপনাকে এবং আপনার অভিভাবককে বিদেশে MBBS করতে গেলে
কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা জানাবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারেন, তাদের কি কি শর্ত রয়েছে, আপনার জন্য কোনটা ভালো হবে, এর সব কিছু। তাছাড়া বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা আপনাকে কীভাবে সাহায্য করব, এর সবটাই কিন্তু আমরা বলে দেবো। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও কিন্তু আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে, তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশেই থাকব। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। গত 10 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে সফলভাবে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে দেশে ফিরিয়ে এনেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে সরকারি হাসপাতালে ডাক্তারিও করছে। আপনি চাইলে আমাদের সফল ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকদের সাথে আপনিও কথা বলে নিতে পারেন, সেই ব্যবস্থাটা আমরাই করে দেব। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে আপনার কনফিডেন্সটা অনেকখানি বেড়ে যাবে। তাই আপনার ছেলে বা মেয়ে যদি এখন ক্লাস 11-এ বা ক্লাস 12-এ পড়ে এবং নিট এক্সামের প্রস্তুতি নিচ্ছে, তাহলে নিশ্চিন্তে প্রস্তুতি নিতে দিন। যদি নিটে ভালো স্কোর করে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে চান্স পায় তো ভালো কথা, নইলে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসার ব্যাপারে যা যা সাহায্য দরকার হয় সব রকমের সাহায্য করার জন্য আমরা তো আছি। বা যদি আপনি ড্রপার হন তাহলেও আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার কিন্তু দেখা হবে। যাই হোক, এই আলোচনার পরেও যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, আর কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি ওই বিষয়ে নিশ্চয়ই ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আপনার লাইক আর সাবস্ক্রাইবের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের কলকাতার অফিসে এলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন।